ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান কবিরাট ইসলামিয়া আলী মাদ্রাসা, যদিও এখন ফাজিল মাদ্রাসা, কিন্তু কাগজে কলমে এখনো আলী মাদ্রাসায় রয়ে গেছে। আজকের এই অভিভাবক সমাবেশে সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের শ্রদ্ধেয় অধ্যক্ষ হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব উপস্থিত আছেন, অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য বিশিষ্ট শিক্ষা অনুরাগী নাজমুল হোসেন ডালিম, আমাদের প্রতিনিধি হযরত মাওলানা আব্দুল আলিম সাহেব উপস্থাপনায় আছেন, আমাদের ঘনিষ্ঠজন আমাদের যারা আব্দুল হক বাবুল দিয়েছি, সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার সামনে উপস্থিত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আপনাদেরকে একটি বিশেষ কারণে ডেকেছি, আপনারা নিশ্চয়ই শুনে গুরুত্ব দিয়ে এখানে এসেছেন। তাই শুরুতে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা আশান্বিত হয়েছি যেটা আপনাদের সন্তানদের দিয়ে এই মাদ্রাসা থেকে ভালো ফলাফল আশা করা যাবে। আমরা আশান্বিত হয়েছে যে সহযোগিতার প্রত্যাশা নিয়ে আমরা গার্ডিয়ানদেরকে ডাকিয়েছি, আপনাদেরকে ডাকিয়েছি। আপনাদের কাছ থেকে আমরা সে ধরনের পর্যাপ্ত সহযোগিতা পাবো, এটা ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। আপনারা যথেষ্ট সচেতন আপনাদের সন্তান সম্পর্কে, আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে আপনারা যথেষ্ট সচেতন, যথেষ্ট আগ্রহী। আজকে সমাবেশ সেটাই প্রমাণ করেছে। আমরা এর আগে কয়েকটি সমাবেশ করেছি, সেই সমাবেশে আমরা কিছু নির্দেশনা দিয়েছি। আপনাদের উদ্দেশ্যে আমাদের একই কথা, হয়তো ক্লাস ভিন্ন, অভিভাবকরা ভিন্ন, কিন্তু আমাদের নির্দেশনাগুলো একই রকম। আমাদের আভ্যন্তরীণ রেজাল্ট আমাদের প্রত্যাশার কাছাকাছি নেই, আপনাদের সন্তানদের পরীক্ষার ফলাফল আপনাদের প্রত্যাশার কাছাকাছি নাই। কিছু কারণ রয়েছে, একদিকে করোনা, আরেকদিকে বই পাওয়ার ক্ষেত্রে 3 মাস 4 মাস দেরি হয়েছে, অন্যদিকে প্রায় 18 বছর শিক্ষার সুস্থ কোনো পরিবেশ বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছিল না। পড়ালেখা করার কোনো প্রয়োজন হতো না, এমন সব ক্যারিকুলাম নির্ধারণ করা হয়েছিল যেটা আমাদের ছাত্র ছাত্রীদেরকে একেবারে শিক্ষার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। বিভিন্ন অপসংস্কৃতি আমাদের ছাত্র ছাত্রীদের মনোজগতে জায়গা করে নিয়েছে। সরকারের অপরিকল্পিত পরিকল্পনার কারণে, অপ্রয়োজনীয় ক্যারিকুলামের কারণে আমরা একটুখানি সুযোগ পেয়েছি এই অপসংস্কৃতি থেকে, এই অপশিক্ষা থেকে, এই অপ্রয়োজনীয় শিক্ষা থেকে বেরিয়ে আসার একটা সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে। যদি আমাদের অভিভাবক বৃন্দ, যদি আমাদের শিক্ষক মন্ডলে, যদি আমাদের ছাত্র ছাত্রীরা আমাদেরকে সহযোগিতা করে সবার মধ্যে একটা সমন্বয় তৈরি করা যায়, তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব। আপনারা বাবারা, আপনারা মায়েরা অনেক কষ্ট করে আপনারা মাদ্রাসার টাকা দেন, বেতন দেন, আপনার সন্তানকে পড়ালেখা করান, অনেক কষ্ট করে সুন্দর পোশাক কিনে দেন, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর হবে সে প্রত্যাশা নিয়ে। কিন্তু আপনারা যদি সঠিক তদারকি না করেন, আপনার সন্তান যদি শিক্ষার সুস্থ পরিবেশ না পায়, তাহলে আপনার সে প্রত্যাশা কখনো পূরণ হবে না, আপনার সে কষ্ট, আপনার সে ত্যাগ কখনো সফল হবে না। একটুখানি যদি আমরা সচেতন হতে পারি, একটুখানি যদি আমরা নিজেদের মধ্যে সমন্বয় তৈরি করতে পারি, তাহলে আমরা সফলতার প্রায় কাছাকাছি পৌঁছতে পারবো, আমরা অনেকাংশে সফল হতে পারবো। প্রিয় অভিভাবকবৃন্দ, আপনাদের কিছু বিষয় মনে রাখতে হবে। গত সময়গুলোতে যারা সব বিষয়ে ফেল করেছে তাদেরকে কোনো জবাবদিহি করতে হতো না, তাদেরকে পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হতো। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি
আচ্ছা, যারা সব বিষয় ফেল করে তাদেরকে যেরকম সম্মানিত করা হয়, আর যারা সব বিষয় পাশ করে তাদেরকে যদি একই রকমের সম্মানিত করা হয়, এটা কি বৈষম্য নয়? আপনি কি এটা সমর্থন করেন? অন্যায়কারী এবং অন্যায়ের যে বিরোধিতা করে সবাই সম্মানকে একই হোক, এটাকে আপনি সমর্থন করেন? তাহলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে যারা ষষ্ঠ থেকে ক্লাস 9 পর্যন্ত যারা সব বিষয়ে ফেল করবে তাদের কাউকে আর পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া হবে না। আপনি কি বিষয়ে একমত আছেন? ধন্যবাদ আপনাদেরকে। ঠিক একেবারে আগেকার সময়ে যারা দাখিল এবং আলিম ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করত, দেখা গেছে যে তারা টেস্ট পরীক্ষায় যারা সব বিষয় পাস করছে তারাও ফর্ম ফিল আপ করার সুযোগ পেত, আর যারা সব বিষয় ফেল করছে তাদেরকেও জোর করে ধমক দিয়ে অথবা কোনো কোনো জায়গায় বেশি টাকা দিয়ে ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হতো। এটা কি আপনারা সমর্থন করেন? না, এটা হতে পারে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা ফেল করবে তাদেরকে আর দাখিলে এবং আলিম পরীক্ষায় ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হবে না। আমরা একটা অপশন রেখেছি, সেটা হচ্ছে কেউ যদি সর্বোচ্চ 2 বিষয়ে ফেল করে এবং সেটা যদি 2, 3, 4 অথবা সর্বোচ্চ 5 নম্বরের ব্যবধানে ফেল করে, তাদের বিষয়টা আমরা সবার সাথে আলোচনা করে আমরা বিবেচনা করব। কিন্তু যারা 5 নম্বরের অধিক নম্বরের কারণে ফেল করবে, যারা 2 এর অধিক সাবজেক্টে ফেল করবে, তাদেরকে কোনো অবস্থায় ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের সন্তানদেরকে এখন থেকে প্রস্তুতি দিতে হবে, যাতে করে ওই যে দাখিল পরীক্ষার সময় যেন আপনাদেরকে দৌড়াদৌড়ি করতে না হয়, কান্নাকাটি করতে না হয়, তাদের কাছে তদবিরের জন্য যেতে না হয়। এই জন্য আমরা এই বিষয়গুলো আমরা আপনাদেরকে আগে জানিয়ে দিতে চাই। আর আপনাদের সন্তান ক্লাসে আসে, মাদ্রাসায় আসে, আপনাদেরকে সকালবেলা আসার পথে খেয়াল করতে হবে আপনার সন্তান মাদ্রাসার নির্ধারিত পোশাক গায়ে দিয়ে মাদ্রাসায় আসে কিনা। কারণ আপনার সন্তান গায়ে যদি মাদ্রাসার পোশাক না থাকে, রাস্তায় বাজারে কোথাও আসার পথে যদি কোনো বিপদে পড়ে, তাহলে আপনার সন্তানের সহযোগিতায় কেউ এগিয়ে আসতে আগ্রহী হবে না, কারণ তাকে কেউ চেনে না। কিন্তু যদি প্রতিষ্ঠানের পোশাক থাকে, তাহলে কেউ না কেউ এগিয়ে আসবে অথবা আমাদেরকে জানাবে যে আপনার মাদ্রাসার একটা ছাত্র অথবা ছাত্রী বিপদে পড়েছে, অমুক জায়গায় আপনি একটু খবর নেন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে যদি পোশাক গায়ে দিয়ে যদি মাদ্রাসায় আসে, তাহলে আপনার সন্তান, আপনার মেয়ে এবং আপনার ছেলে কোথাও রাস্তাঘাটে আড্ডা দেওয়ার সুযোগ পাবে না, দোকানে আড্ডা দেওয়ার সুযোগ পাবে না, সকলের নজরে পড়বে, আড্ডা দেওয়ার কোনো সুযোগ তার হবে না। এই জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে, মাদ্রাসা যখন আসে সে মাদ্রাসার পোশাক, নির্ধারিত পোশাক গায়ে দিয়ে আসে কিনা, এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আরেকটি বিষয় হলো নিয়মিত ক্লাস করা এবং আমাদের শিক্ষক মন্ডলী নিয়মিত ক্লাস নেয় কিনা সেটা আপনাদেরকে খবর নিতে হবে। যদি আপনাদের সন্তানকে আমাদের কোনো শিক্ষক নিয়মিত ক্লাস না করে, তাহলে অবশ্যই অধ্যক্ষ মহোদয়কে সেটা আপনারা অবহিত করবেন, আমরা সে বিষয়ে খবর নেবার ব্যবস্থা গ্রহণ করব। এবং একটি বিষয় হলো, দীর্ঘ অনেক বছর ধরে আমরা আমাদের সন্তানদেরকে কোনো শাসন করি না, এবং মাদ্রাসা অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা, ম্যাডামরা আপনার সন্তানকে শাসন করে না। কেন করে না জানেন তো? ভয়ে করে না। আপনার সন্তানকে যদি শাসন করে, গত সময় এমন হয়েছে, এই শাসন করার কারণে মাদ্রাসা অথবা স্কুলের প্রতিষ্ঠানের শিক্ষক ম্যাডামদেরকে অপমান, অপদস্থের মুখোমুখি হতে হয়েছে। যার কারণে এখন আর শিক্ষকরা আপনার সন্তানকে শাসন করে না, আপনার সন্তানরা নিয়মিত পড়ালেখা করে না, নিয়মের মধ্যে চলে না। আমরা অতিরিক্ত শাসনের পক্ষে নয়, কিন্তু যেটুকু শাসন করা প্রয়োজন আপনার সন্তানের স্বার্থে, সেটুকু শাসন শিক্ষকরা করা কি প্রয়োজন আছে না? বিষয় তাহলে যেটুকু প্রয়োজনীয় শাসন, অতিরিক্ত নয়, বুঝানো, ধমক দেওয়া, যেটুকু শাসন করা দরকার সেটা আপনারাও করবেন। এবং যাদের শিক্ষক মন্ডলী যদি কোনো শাসন করে, সেই বিষয়ে দয়া করে ওনাদেরকে কোনো অপমান, অপদস্থ করার চিন্তা করবেন না, তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যাবে। গত জীবনে যারা এমন করেছে, তাদের সন্তান আর ভালো কিছু করতে পারেনি, লেখাপড়া বেশি দূরে হতে পারেনি। আমরা একটি নিয়ম করেছি, 6 to একেবারে আমাদের 5 পর্যন্ত
সেটা হচ্ছে নিয়মিত প্রত্যেকটা দিন যখন স্কুলে আসবে, মাদ্রাসা আসবে, 5 থেকে 10 লাইন ইংরেজি, বাংলা এবং আরবি হাতে লিখে আসতে হবে, নিয়ে আসতে হবে। এবং পাশাপাশি কমপক্ষে 10টি শব্দার্থ ইংরেজি, আরবি ও বাংলা। বাংলা অনেক শব্দ আছে যেটা অনেক কঠিন, তার অর্থ অনেকে বোঝে না, ওই শব্দগুলো এই 3টি বিষয়ে কমপক্ষে 10টি করে শব্দার্থ প্রত্যেকদিন শিখে মাদ্রাসায় আসতে হবে। এই বিষয়ে কি আপনাদের সম্মতি আছে? তাহলে মাদ্রাসা যারা শিক্ষক মন্ডলী আছেন তারা তো প্রত্যেকদিন চেষ্টা করবেন। এত ছাত্রছাত্রী প্রত্যেকদিন সবার কাছ থেকে পড়া নেওয়া সম্ভব না, সবার ক্ষেত্রে সাক করা সম্ভব না। ওনারা যতটুকু সম্ভব চেষ্টা করবেন, কিন্তু আপনাদেরকে নিশ্চিত করতে হবে আপনার সন্তান মাদ্রাসায় আসার আগে তার খাতাটা উল্টিয়ে দেখতে হবে, সে যে ইংরেজি, বাংলা, আরবি লেখাটা লিখে আনছে কিনা, আমার সন্তানটা শিখে আসছে কি না, এটা আপনাদেরকে নজরদারি করতে হবে। তাই এত ছাত্রছাত্রী, আপনি আপনার সন্তান একজন, আপনি নজরদারি করতে পারবেন যতটুকু, কিন্তু শিক্ষক একজন, শত শত শিক্ষার্থী সামনে, শিক্ষক কিন্তু ততটুকু নজরদারি করতে পারবে না। এই বিষয়টি আপনাদের নিশ্চিত করতে হবে। আর আপনার সন্তান কোনোভাবে সন্ধ্যার পরে কোন জরুরি কাজ ছাড়া যেন ঘর থেকে বাইরে না হয়, বাজার যেন আড্ডা না দেয়, বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। আমরা একটা বিষয় বলেছি যে অনেক ছাত্রছাত্রী আছে, হয়তো এখানে থাকতে পারে, নাও থাকতে পারে, অনেক ক্লাসে দেখেছি, অনেক প্রতিষ্ঠানে দেখেছি যে তার অর্ধবার্ষিকী পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, সে এখনো প্রয়োজনীয় সকল বইপত্র ক্রয় করে নাই। অনেকে আসেন, টাকা নিয়ে আসেন, টাকাটা খরচ করে ফেলেন, বই কিনেন না। অনেকে আছেন পরিবারের সামর্থ্য আছে, কিন্তু সেভাবে নজর দিয়ে তার সন্তানের প্রতি সেরকম নজর নাই। অথবা অনেকে আছেন, কেউ আছে এমন তাদের সে সামর্থ্য নাই। যাদের সামর্থ্য নাই তারা দয়া করে আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে জানাবেন, সে বিষয়ে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ওরকম সামর্থ্যহীন ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর চেষ্টা আমরা করবো, এই প্রতিশ্রুতি দিচ্ছি। কিন্তু যাদের সামর্থ্য আছে, আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময়ের আগে আপনার সন্তানের প্রয়োজনীয় বইপত্র কিনে দিতে হবে। এটা আপনাকে নজরদারি করতে হবে, খেয়াল রাখতে হবে। প্রয়োজনীয় পোশাক কিনে দিতে হবে, কারণ আপনার কাছ থেকে যদি সে সাপোর্ট না পায়, শিক্ষকরা যদি এখানে ক্লাসে পড়া দেবেন, বাইরে থেকে বই খুঁজে পাবেন না, কারণ তার তো প্রয়োজনীয় বই নাই, সে কি শিখে আসবে? এই বিষয়গুলো তো আপনাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে। যদি আপনার সন্তান যদি আশা যাওয়ার পথে কোনো ইফটিজিংয়ের শিকার হয়, সেটা আমাদেরকে জানাবেন, আমরা সেই বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করব। কিন্তু লেখাপড়ার বিষয়ে কোনো ছাড় দেবেন না। আমাদের লাভ বলতে আমাদের কোনো ব্যক্তিগত কোনো লাভ নেই, লাভটা আপনার সন্তানের। এরপর সুনামটা হচ্ছে প্রতিষ্ঠানের, শিক্ষক মন্ডলের। এই কিছু সুনাম হয়তো আমরা ভাগিদার হবো যদি ভালো রেজাল্ট হয় এখান থেকে কেউ, আমাদের লাভটুকু এইটুকু। কিন্তু আমরা একটা ব্যতিক্রম দৃষ্টান্ত স্থাপন করে যেতে চাই, যাতে করে আমাদের এই কবিরাজ মাদ্রাসায় আমরা যে যে নির্দেশনা দিচ্ছি, যে নির্দেশনা বাস্তবায়ন করার চেষ্টা করে যাচ্ছি, সেটা যেন এই কবিরাজ উপজেলা থেকে শুরু করে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান যেন আমাদেরকে অনুসরণ করে, আমরা সেরকম দৃষ্টান্ত স্থাপন করতে চাই। ইতিমধ্যে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের যে ছাত্র এবং ছাত্রী ক্লাসের প্রত্যেকটি পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, তাদের জন্য আমরা আমাদের কমিটির পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করেছি। গতকালকে আমরা আমাদের ক্লাস 9-এ যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা সেই পুরস্কার বিতরণ করেছি। এবং আপনাদের এই ক্লাসে যারা আছে 6, 7 থেকে শুরু করে একেবারে আমাদের 5 পর্যন্ত যারা ক্লাসের পরীক্ষায়, অর্ধবার্ষিক অথবা ফাইনাল পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, তাদেরকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে আমরা পুরস্কৃত করবো। সেটা যত জনে হোক আমরা তাদেরকে পুরস্কৃত করবো, যারা তারা উৎসাহিত হয়, লেখাপড়ার জন্য তারা আরো মনোযোগী হয়। আর আপনাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, স্কুল কলেজ শিক্ষার পরিবেশ, ছাত্রছাত্রীদের পরিবেশ আর কিন্তু মাদ্রাসার শিক্ষার পরিবেশ, মাদ্রাসা ছাত্রদের পরিবেশ কিন্তু একই রকম নয়। আপনারা মাদ্রাসায় লেখাপড়া করেন, আপনারা আপনাদের সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য সুযোগ করে দিয়েছেন। আপনাদের মনে রাখতে হবে, মাদ্রাসা পড়ুয়া মানুষদের কাছ থেকে, ছাত্রছাত্রীদের কাছ থেকে মানুষ কিন্তু অন্যদের সাইতে ব্যতিক্রম আচরণ, কর্মকাণ্ড কিন্তু প্রত্যাশা করে। আমরা মুসলিম হিসেবে নামাজ না পড়ার কোনো সুযোগ আমাদের নাই।
কিন্তু আমরা যারা মাদ্রাসা শিক্ষা শিক্ষিত, আপনারা যারা মাদ্রাসা আরবি শিক্ষা শিক্ষিত, এই বিষয়টা আপনাদের কাছ থেকে সাধারণ মানুষ অন্যরা আরো বেশি প্রত্যাশা করে। এই বিষয়ে আপনাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে, কারণ মানুষ আপনাদের ঘিরে অনেক প্রত্যাশা করে। আচ্ছা, আপনারা যারা এই মায়েরা এখানে আসছেন, বাবারা এখানে আসছেন, অথবা ছাত্র যারা ছাত্রী এখানে আসছেন, আপনারা কি প্রত্যাশা করেন না যে আপনার সন্তান একদিন মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদের মতো এরকম বড় মাওলানা হবে? এটা কি আপনারা প্রত্যাশা করেন না? অথবা আপনাকে প্রত্যাশা করেন না আপনার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো একজন সেনা প্রধান হবে, বাংলাদেশের রাষ্ট্রপতি হবে? এটা প্রত্যাশা করেন না? অথবা বেগম খালেদা জিয়ার মতো আপনার মেয়েটা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে? এটা আপনি প্রত্যাশা করতে পারেন না? অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আপনার সন্তানটা নোবেল বিজয়ী হবে, বাংলাদেশের জন্য সুনাম কুড়িয়ে আনবে? এটা কি আপনি প্রত্যাশা করতে পারেন না? অবশ্যই পারেন। আপনার প্রত্যাশা হতে হবে ওই যে আকাশ শূন্য, তাহলে আপনি বড় কিছু পাবেন। আপনার প্রত্যাশা যদি এমন হয় আমার মেয়েটা কোন রকম মেট্রিকটা দাখিলটা পাশ করলে বিয়ে দিয়ে দিব শেষ, তাহলে তো আপনার মেয়ে ভালো কিছু আশা দিতে পারবো না। আপনি যদি আশা করেন আপনার ছেলেটা এই দাখিল অথবা আলেমটা একটু কোন রকম পাশ করলে একটা কোন রকম মসজিদে ইমামতি করবে অথবা মুয়াজ্জিনি করবে, আপনার প্রত্যাশা শেষ, তাহলে কি আপনার ছেলেটা ওরকম ভালো কিছু হবে না? আপনাদেরকে আশা করতে হবে অনেক বড়, আকাশ শুনবে আশা করতে হবে। তাহলে প্রত্যাশা যত বড় করবে, যত বড় করবেন আপনার সফলতা তার কাছাকাছি হলেও আসবে। এটা আপনাদেরকে প্রত্যাশা করতে হবে। অনেক বড় কিছু হবে, দেশের জন্য কিছু করবে, সমাজের জন্য কিছু করবে, ইসলামের জন্য কিছু করবে, রাষ্ট্রের জন্য কিছু করবে, আপনাকে প্রত্যাশা করতে হবে। আর আমরা আপনাদেরকে একটা বিষয় বলবো, আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো বিপদে আমাদেরকে জানাবেন। আমরা আমাদের চেষ্টা করব আপনাদের মাদ্রাসার একজন অভিভাবক হিসাবে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য, যে কোনো ন্যায়সঙ্গত বিষয়ে। এটা আমরা আপনাদেরকে চেষ্টা করব। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন, আপনার সন্তানের প্রতি নজর রাখবেন। আমরা চেষ্টা করব, আমাদের শিক্ষক মন্ডলী আমরা চেষ্টা করব মাঝে মধ্যে আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য। আপনার সন্তান স্কুলে মাদ্রাসা আসে কিনা, আপনার সন্তান সন্ধ্যায় টেবিলে বসে কিনা, সে বিষয়টা আমরা সে খবর নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তা আমরা আশা করি সবার যদি প্রচেষ্টা থাকে, এই কবিরার মাদ্রাসা শুধু কবিরার উপজেলায় নয়, সারা বাংলাদেশের নাম করা মাদ্রাসাগুলোর মধ্যে একটিতে পরিণত হবে। আপনার সন্তানও সারা বাংলাদেশের নাম করা মেধাবী ছাত্রদের মধ্যে একজন হবে। প্রত্যেকটি গার্ডিয়ানের প্রত্যাশা করবেন, আমরা এই প্রত্যাশা করি আপনাদের প্রত্যেকটি সন্তান এই মাদ্রাসা সুনাম অর্জন করবে, পরিবারকে সম্মানিত করবে, আমাদেরকে সম্মানিত করবে, নিজে সম্মানিত হবে, রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে। এটা আমরা প্রত্যাশা করি সকলের কাছ থেকে। এই প্রত্যাশার সহযোগিতা, প্রত্যাশা পূরণের সহযোগিতা আশা করে আমি আমার বক্তৃতাগুলো শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ। সমাবেশের